नमस्कार আমার বাস্তব জীবন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে এপিসোডটি নিয়ে এসেছি আমি সবসময়ের জন্য সাধারণ মানুষের কথা বলি। সাধারণ নিম্নবর্তী থেকে মধ্যবিত্ত পরিবারের মধ্যেই যে ঘটনাগুলো সবসময়ের জন্য আলোচিত সেই সব ঘটনাগুলোর জন্যই ভিডিও বানানো এবং আপনাদের সামনে তুলে ধরা। দেখুন, হাই প্রোফাইল কোনো ব্যক্তি সময় করে আমার ভিডিও দেখবে আমি এরকম আশা করি না, কিন্তু আমাদের মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত ফ্যামিলির সাধারণ মানুষের জীবন যাতে একটু সুন্দরতম হয় তার জন্যই আমার এই ভিডিওগুলো করা। যাক, আপনাদের দেখে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটি পাবেন। এবং আমি আপনাদের কমেন্টের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আরও নতুন নতুন ভিডিও করতে আনন্দ পাব এবং উৎসাহ জাগবে আমার মধ্যে। যাক, কথা না বাড়িয়ে আজকের এপিসোডে চলে আসি। আজকের এপিসোডটা, আজকের সমাজে বেশিরভাগই মানুষ বলে ভাই শান্তিতে নেই, এর সাথে অশান্তি, ওর সাথে অশান্তি, এর সাথে ঝামেলা, ওর সাথে ঝামেলা, ও মুখ কালাকালি করে গেছে, এই অমুক লোককে আমি টাকা ধার দিয়েছিলাম, সে আমাকে টাকাটা চোট দিয়ে দিয়েছে, অমুকের কাছে আমি টাকাটা পাই, সে দেয়নি, বাজারে গেছিলাম মাছওয়ালার সাথে বিতর্ক হয়েছে, আমি অমুক লোকের সাথে ধাক্কা লেগে গেছে, পাশের বাড়ির লোক এই করেছে, এই সারাদিন শুনবেন এবং এতে মানুষ জর্জরিত। আমি বলবো এই ধরনের যে অশান্তিতে মানুষ ভোগে এর একটাই কারণ, আপনি নিজে, মানে আপনি নিজে দায়ী এর জন্য, অপরকে দায়ী করে কোনো লাভ নেই। একটু কথাগুলো মন দিয়ে শুনুন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন বলছি আমরা নিজেরা দায়ী এই অশান্তির জন্য। এই অশান্তির জন্য বাইরের মানুষকে দায়ী করে কারো দিকে আঙ্গুল তুলে লাভ নেই। নিজেকে যদি একটু শুধরে নিতে পারি, এহেন অশান্তির থেকে শান্তিতে জীবন বিরাজ করবে আপনার। কথাগুলো একটু মন দিয়ে শুনুন। প্রথম জীবন 18 বছর যখন হয় একটা ছেলে বা একটা মেয়ে, প্রাপ্ত বয়স এবং নাবালক থেকে সাবালক, আমি সেই সময় থেকে শুরু করছি। দেখুন, আমরা 18 বছর যখনই পার হয়ে যায় আমাদের মধ্যে সবার মধ্যে একটা চিন্তাধারা থাকা উচিত, আমি কি করব, আমি কি ফ্যামিলির ছেলে, আমি কি করতে চাই, আমার জীবনযাত্রাটা কেমন, আমার লাইফ স্টাইলটা কেমন, আমি কি ধরনের মানুষ এবং কী ধরনের পছন্দ করি। এবার আমার পছন্দ অনুযায়ী আমি নিশ্চয়ই বন্ধু করব। আমরা কি করি, আবেগে পড়ে কার কি আছে, কে আমার বড় হিরো, কে মার্শাল পাওয়ার বেশি আছে, কার পকেটে বেশি টাকা আছে, অনেকে আবেগে পড়ে সেই সব লোকের সাথে ছেলেদের সাথে বন্ধুত্ব করে বেড়ায়। এটা ভুল। কার কি আছে এটা বড় কথা না, আগে দেখবেন বন্ধুত্ব করতে গেলে সে আপনার মনের মানুষ হওয়ার উপযুক্ত কি না, আপনি তাকে কতটা পছন্দ করেন, কি কি কারণে পছন্দ করেন, তার কি গুণ আছে, এইটা যাচাই করে আপনি বন্ধুত্ব করবেন। এবার বলবেন যার গুণ নেই, যে খারাপ, যার টাকা নেই, কি যে তার সাথে আমি বন্ধুত্ব করব না, বা যার টাকা আছে তার সাথে বন্ধুত্ব করবেন না। বন্ধুত্ব করা আর হাই হ্যালো করা দুটোর মধ্যে অনেক তফাৎ। মানে ক্লোজভাবে যাদের সাথে মিশবেন, অশান্তিটা কিন্তু সেখান থেকে হয়। আপনাকে ঘিরে যারা থাকবে চারিপাশে, বা আপনার যাদের সাথে দৈনন্দিন ওঠা বসা থাকবে তাদের সাথেই অশান্তিটা হয়। একেবারে অচেনা অপরিচিত লোকের সাথে কিন্তু অশান্তি হয় না, কেননা একজন অপরিচিত ব্যক্তিকে আপনি কোনোদিন টাকা ধার দেবেন না। এর জন্যই বলা, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন আমি কি বলি। তাহলে আপনি যে পরখ করেননি, আপনি কোনো আবেগে পড়ে বা কারো কথায় পড়ে বা নিজের মতন বিশ্বাস করে আমি ওকে দিলে এটা আদায় করতে পারবো, বা ওর অমুকটা ভালো শুনেছি, এরকম ভেবে আপনি তার সাথে ক্লোজ বন্ধুত্ব করলেন। এবার দেখা গেল আপনার স্বার্থেই ঘা লাগুক কি তার স্বার্থে ঘা লাগুক, বিরাট একটা আকার ধারণ করলে আপনাদের মধ্যে অশান্তি শুরু হয়ে গেল। বা যখন আপনি প্রাপ্তবয়স্কে কোনো একটা বান্ধবী মনে করছেন কাউকে ভালো লেগে গেছে, চোখের দেখা ভালো লেগে গেছে, দাদা ভাই আপনার তো চোখের দেখায় ভালো লেগেছে, আপনি তার বাহ্যিক দিকগুলো, তার জীবনযাত্রা, সে কি চায়, সে কি ভালোবাসে, সে কি ধরনের মানুষ পছন্দ করে,
তার ওঠা বসা কীরকম, তার কী স্বপ্ন আছে, তার জীবনে কী লাইফস্টাইল আছে, এগুলো আপনি কিছু না জেনেই আপনি অন্ধের মতন আবেগে ভালোবেসেছেন। তা আবেগের ভালোবাসা যেখানে থাকবে সেটা কিন্তু ক্ষণিকের হয়। আপনি না বুঝে শুনে ঝাঁপ দিলে আপনি কিন্তু সেখানে হবেই। অতএব আপনি কাউকে দায়ী করতে পারবেন না। আপনি তাহলে বন্ধুত্ব করার আগে আপনাকে এই দিকগুলো, বান্ধবী বানাবার আগে এই দিকগুলো আপনাকে বুঝে নিতে হবে যে আপনি যে চান, আপনি যা পছন্দ করেন, আপনার মনের সাথে খাপ খাবে কি না, আপনার পরিবেশের সাথে, আপনার পারিবারিক দিকে খাপ খাইয়ে নিতে পারবে কি না, এটা আপনাকে বোঝার দরকার। রূপ দেখে বা তার অন্য দিক দেখে আপনি আবেগে ঝাঁপিয়ে পড়লেন, পরক্ষণে যখন বাড়িতে নিয়ে আসলেন, কিছুদিন ঘর করার পরে অশান্তি জীবনে, এটা আপনাকে, তাহলে দায়ীটা কে? আপনি নিজে। এবার আমরা কি করি, আমরা কোনো সময় নিজেকে দায়ী করি না, সব সময় অপরের দিকে আঙুল তুলি। সব সময় এই জন্য আঙুলটা এরকম অন্যর দিকে তোলার দিকটা বন্ধ করে যদি আপনি ঘুরিয়ে আঙুলটা এরকমভাবে তোলেন যে আমি কোনখানে ভুল করেছিলাম তার জন্য আমার এরকম জীবনসঙ্গী হয়েছে, তাহলে দেখবেন আপনার উত্তর আপনি পেয়ে যাবেন। দ্বিতীয়ত কথা গেল, এটা তো গেল আপনার বিবাহ জীবন অবধি চলে গেছেন, তার মাঝখানে অনেক কর্মক্ষেত্রেও আমাদের অশান্তি হয় বা আমরা ডিপ্রেশনে পড়ে যাই, বা আমরা ভেবে উঠতে পারি না আমার জন্য কোনটা সুইটেবল, কোন কাজটা ঠিক হবে, কোন কাজটা ঠিক হবে না। তা না ভেবে কি করি, অনেক সময় কি হয়, তাড়াহুড়ো করতে গিয়ে এই 18 বছরের পর থেকে, যখন থেকে আমরা সাবালিকা হয়ে যাই, সাবাল্যক হই, তখন থেকে আমাদের মধ্যে একটা চিন্তাধারা থাকে ওই কাজটা হলো তাহলে ওইটা করি। কিছুদিন ওটা করলেন, আপনি কি করলেন, ওটাকে ছেড়ে না ওটা ভালো, আমার ওই বন্ধুটা করে দাঁড়িয়ে গেছে তাহলে ওইটা ভালো, ওটাতে যাই। এইবারে কি করলেন, আপনি 14 রকম কাজের পিছনে দৌড়ালেন, কোনোটাই আপনি সাকসেস পেলেন না। এই একটা জীবনে অশান্তি। অশান্তি মানে এটা একটা দিনে এরকম জায়গায় পৌঁছে যাবে যে আপনি ডিপ্রেশনে চলে যাওয়া, মানে আপনি এই বাজারে বিশ্বকর্মা কিন্তু আপনার কাছে কোনো কাজ নেই, এটা হবেই। আপনি যদি এই সমাজে বিশ্বকর্মা সেজে যান, আপনার কাছে কোনো কাজ থাকবে না। কারণ আপনি একবারও এইটা চিন্তা করেননি যে আমার কাজে যোগ দেওয়ার আগে বা কোনো ব্যবসা করার আগে আমার জন্য, আমার মতো মানুষের জন্য কোনটা সুইটেবল হবে, কোনটা করা ঠিক হবে, কোনটা করা ঠিক হবে না, আমি কোনটা পারবো। এবং আমি একগ্রতা মন নিয়ে আপনি ভাবেননি যে হ্যাঁ আমাকে এইটা করতে হবে, আপনি লক্ষ্যমাত্রা স্থির করে আপনি চিন্তা করেননি যে আমি এইটা করব এবং এই উপায়ে এইভাবে যত কষ্টই হোক আমি এটা করবই। আপনি এরকম সিদ্ধান্ত নিয়ে একগ্রতা কোনো কাজের প্রতি দেননি, যার জন্য আজকের আপনি এই যুগের বিশ্বকর্মা। আপনি সর্বকাজে জানেন কিন্তু আপনার কাছে কোনো কাজ নেই। গেল এই একটা দিক। এবার চলে আসলো আপনি একটা ম্যাচুরেট বয়সের মধ্যবিত্ত জীবন। মধ্যবিত্ত জীবনে আমরা কাজে যাই, অফিসে যাই বা ব্যবসা করি। কি হয়, অনেক সময় চোখের উপরে দেখা যায় অনেক কিছুই, অনেক অন্যায় ঘটে, অনেক কিছুই এই সমাজে ঘটে থাকে। কেউ হয়তো বাজে কথা বলল, কেউ বাজে গালাগালি করলো, কেউ গলা চড়িয়ে কথা বলল, কেউ চোখ রাঙিয়ে কথা বলল, আপনার সাথে না বলুক, পাশেই আপনার সামনে কেউ বলছেন। আপনি সেখানে হট করে গিয়ে ইনভলভ হবেন না। আপনি ইনভলভ হয়ে ছোট বড় কাউকে কথা বলতে যাবেন না এবং আপনি চোখ রাঙাবেন না, আপনি তীব্র প্রতিবাদ করতে যাবেন না। প্রতিবাদের সময় আপনি যখন কথা বলবেন যেন 100 কথার একটাই উত্তর হয়, আপনি সেটা বললেও বলতে পারেন যদি আপনার অংশগ্রহণ করা সেখানে একান্ত জরুরি থাকে। তবে আগ বাড়িয়ে কাউকে কোনো সাজেশন দেবেন না, যত পারবেন কম কথা বলবেন, এগুলোর থেকে এড়িয়ে যাবেন। দেখবেন, তার একটা উদাহরণ দেই। আপনি অনেক পয়সাওয়ালা লোক, আপনি বাজারে গেছেন, 4 চাকা গাড়িটা বাজারের বাইরে দাঁড় করিয়েছেন, এমন একটা জায়গায় দাঁড় করিয়েছেন 10টা লোকের অসুবিধা হচ্ছে, তাহলে তো আপনার বোঝা উচিত আপনি যদি গাড়িটা নিয়ে আসতেন, তা আপনি এমন জায়গায় গাড়িটা, এখানে যদি অন্য কেউ গাড়ি রেখে ঢুকতো বাজারে, তাহলে তাদেরও অসুবিধা হতো। এটা নিজের মতন করে বিচার করতে হবে। তবে তাহলে আপনাকে এরকম জায়গায় রাখতে হবে যাতে অন্য লোকের অসুবিধা না হয়। গেল এটা। এবারে আপনি বাজারে প্রবেশ করলেন। বাজারে প্রবেশ করে দেখা যাচ্ছে আপনি 5টা দোকানে ঘুরছেন, কোনো দোকানে বেগুনের দাম 20 টাকা কেজি বলেছে। আপনি আর একটু এগিয়ে গেছেন, দেখছেন এক দোকানদার
এর কাছে জিজ্ঞেস করছেন দোকানটা ফাঁকা আছে, বলে ভাই বেগুন কত করে? সে বলল 25 টাকা করে। আপনার পছন্দ হোক কি না হোক, কি আপনার মনে হলো বেশি বলেছে, আপনি ওখান থেকে সরে যান, বা আপনার মনস্থির যা দাম হয় সেটা আপনি বলুন, দিলে দিল, না দিল না দিল, চলে গেলেন। আপনি যে একটা বিগ পার্সেন্ট লোক তা না ভেবে আপনি কি করলেন, ওই দোকানদারকে ছোট বড় কথা বলে, হ্যাঁ অমুক দোকানদার এই দিচ্ছে, তোমরা ফালতু লোক, চিটিংবাজ লোক, অমুক তমুক ছোট বড় কথা বলে ফেললেন, কেন এরকম চিটিংবাজি করছো? আরে দাদা ভাই, ওর হয়তো বেশি দিয়ে কেনা আছে তাই ও বেশি চেয়েছে, আপনি কেন ওকে চিটিংবাজ বলতে যাচ্ছেন? আপনি তো একটা বিগ পার্সেন্ট লোক। তা আপনাকে যদি ওই সবজিওয়ালা দুটো ছোট বড় কথা বলে দেয়, আপনার সম্মানটা কোথায় যাবে সেটা একবার ভাবুন। আপনার পছন্দ হচ্ছে না, আপনি এড়িয়ে যান। আপনাকে তো বলেনি জোর করে নিতে হবে, কিন্তু সেটা করে না। অনেক শিক্ষিত এডুকেটেড লোকরাও, বিগ পার্সন লোকরাও এই ধরনের ভুল করে থাকে। এগুলো সমাজ থেকে নেওয়াই ঘটনা আপনাদের সামনে বলছি, কোনো বানিয়ে গল্প বলা না, দেখে শুনে তারপরে বলছি। দ্বিতীয়ত কথা, আপনি এরকম অবস্থাতে আপনার কোনো কারোর সাথে আলাপ হলো, আপনি টাকাটা ধার দিলেন, তার কোনো প্রয়োজনে আপনার কাছে টাকা ধার চেয়েছে, আপনি দিয়েছেন। আপনি কি একবারও ভেবে দেখেছেন যে এই ব্যক্তি টাকা নিলে শোধ দিতে পারবে কি না, ঠিক সময়ে দেবে কি না, তার কি ক্যারেক্টার, সে কি ধরনের মানুষ, যাদের থেকে পূর্বে সে টাকা ধার নিয়েছে তাদের ঠিকমতো দিয়েছে কি না, আপনার এগুলো খোঁজ খবর নেওয়া আছে? আপনি সেইভাবে তার ব্যাপারে অবগত? আপনি জানলেন না, নিজেকে সমাজে বিস্তার করতে গিয়ে, বড় সাজতে গিয়ে আপনি কি করলেন, এই তোর কত লাগবে, আমি আছি, এই নে, দিয়ে দিয়েছেন। তো দিয়ে দিয়েছেন যত, এক হলে ওই যখন ধারের টাকা আপনাকে ভুলে যেতে হবে, ওই টাকা পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, আর না হলে সেই যখন জবে দেবে তবে নিতে হবে, আর না হলে আপনাকে অশান্তি ভোগ করতে হবে। কেননা আপনি তো না বুঝে দিয়েছেন, এবার তো আপনাকে বুঝতে হবেই। তা বুঝতে গেলেই অশান্তি, সেই অশান্তি থেকে এড়ানোর একটাই রাস্তা, আপনি এই ধরনের কাজ করবেন না। আর দিলেও কাউকে সহযোগিতা হিসাবে যেটুকু আপনি সাহায্যমূলক দিতে পারবেন, যেটা আপনি বরদাস্ত করতে পারবেন, সহ্য করতে পারবেন, সেইটাই দিন, তার আশা ছেড়ে দিয়ে। কিন্তু সেদে বড় সাজতে গিয়ে এরকম কাজ করবেন না, করলে সেখানে অশান্তি হবেই। দ্বিতীয় কথা, কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করার আগে, কারণ এই বয়সটায় বন্ধুত্ব ভাঙলে আরও বেশি মনোবল ভেঙে যায়। কেননা আপনার বয়স এখন, আপনার ঘরে ছেলে মেয়ে বড় হয়ে গেছে, বিবাহিত যোগ্য হয়ে গেছে, বা ছেলে মেয়ে হয়তো বিয়ে করেছে, সেই বয়সে যদি আপনি কোনো বন্ধু বান্ধবের মধ্যে তর্ক ঝামেলা অশান্তি করে বসেন, যা বাড়ির লোকের কাছে আপনার তো সম্মান যাবেই, এবং বাড়ির লোকও মেনে নেবে না, সমাজ মেনে নেবেন না, এবং আপনি স্বয়ং নিজে মেনে নিতে পারবেন না। তখন কিন্তু অন্যর দিকে আঙুলটা তুলে কোনো লাভ নেই। তখন একটাই কথা বলবে সমাজ আপনাকে, আপনি না বুঝে এরকম লোকের সাথে বন্ধুত্ব করেছেন কেন। তো তার জন্য বলছি, ওই বয়সে যার সাথেই মেলামেশা করবেন না কেন, বুঝে শুনে আপনাকে মেলামেশা করতে হবে। এবং এই গেল বন্ধুত্বর দিকটা। যে কোনো ব্যক্তি যে ধরনেরই মেলামেশা করুন না কেন, আপনাকে চক্ষু খোলা রেখে সর্বদিকটা বিচার করে তারপরেই মিশতে হবে। তারপরে যদি কোনো অ্যাক্সিডেন্টলি কিছু হয়, সেটা ভাগ্যের দোষ দিতে পারেন, সমাজের দোষ দিতে পারেন, বা অন্যর দিকে আঙ্গুল তুলতে পারেন। কিন্তু আপনি না জেনে বুঝে যদি কারোর সাথে কারো ফিরিতের বন্ধুত্ব করেন, আর সেখানে যদি চিড় ধরে, তার জন্য দায়ী আপনি। এটা গেল। দ্বিতীয়ত কথা হচ্ছে গিয়ে, আপনি এই বয়সে যখন 50 পার হয়ে গেছে, আপনার কোনো ব্যাপার নিয়ে টেনশন করবেন না। ছেলে মেয়ে বড় হয়ে গেছে, হয়তো বিয়েও করেছে, তাদের ঘরে হয়তো বাচ্চা কাচ্চা হয়েছে। তখন যদি আপনি মনে করেন ছেলের দোষ ধরবেন, বৌমার দোষ ধরবেন, ভাইয়ের দোষ ধরবেন, নিজের ওয়াইফের দোষ ধরবেন, আপনি কিন্তু সবার চক্ষুশূল হয়ে যাবেন। ওই বয়সটা আর কাউকে বুঝিয়ে, কাউকে আঙ্গুল তুলে, কারোর সাথে চক্ষু গরম করে আপনি মানুষ করার মতন না। সে বয়সটা আপনার পার করে এসছেন। ছোট থেকে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে এই জায়গায় নিয়ে এসছেন, তাদের দায়িত্ব তারা বুঝে নিয়েছে। এরপরেও যদি মনে করেন আপনি তাদের বাবার বাবা সাজতে যাবেন, তো আপনার দুঃখের সীমা থাকবে না। আপনার ছেলে আপনাকে রেসপেক্ট করবে না, আপনার স্ত্রী আপনাকে রেসপেক্ট করবে না, আপনার সমাজ আপনাকে রেসপেক্ট করবে না। লিখে দিতে পারি এটা, এতে কোনো ভুল নেই। আপনি তখন কম কথা বলবেন। ওই যে বললাম, লাখো কথার এক উত্তর, একটা উত্তর দেবেন, ভালো লাগলো না, আপনি সেখান থেকে সরে যাবেন, বাইরের থেকে ঘুরে আসবেন। কিন্তু তাদের কোনো ক্যাচালে, তাদের ব্যক্তিগত ক্যাচালে ইনভলভ হবেন না।
আপনার কাছে যদি একান্ত আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজনের সাজেশন চায়, ভেবে চিনতে হাজার কথার একটা দুটো উত্তর দিয়ে সমাপ্তি করার চেষ্টা করবেন। গায়ে পড়ে বড় গার্জিয়ান সাজতে যাবেন না, নিজে ভালো থাকার জন্য, নিজে শান্তিতে থাকার জন্য। প্রথমেই বলেছি, এই জীবনে অশান্তির থেকে এড়িয়ে নিজেকে ভালো রাখতে গেলে কি করবেন, এই ভিডিওটাই আজকে তার জন্য। দ্বিতীয়ত কথা, আপনার এবার 60-এ পা দিয়ে ফেলেছেন, এবার মনে করলেন আমার তো এখন রিটায়ার লাইফ, আমার 2 ছেলে রয়েছে, 1 মেয়ে রয়েছে, 1 মেয়েকে বিয়ে দেওয়া হয়ে গেছে, 2 ছেলে বউ রয়েছে, নাতি নাতনি রয়েছে, কবে কি হয়ে যাবে, আমার যেটুকু যা আছে সব বন্টন করে দিই এবং ছেলের পিছনে, বৌমার পিছনে, নাতির পিছনে সব উজাড় করে পকেট ফাঁকা করে খরচা করে আপনি বড় দয়ালু সাজলেন। বাস ওই দিন থেকে আপনার কপালে দুঃখ ডেকে নিয়ে আসলেন। এতে কোনো ভুল নেই, এতে কোনো, কেননা তখন কিন্তু আপনার সব ঘটি ফাঁকা হয়ে যাবে। আপনার ঘটি যখন ফাঁকা হয়ে যাবে, আপনার এই বাজারে আর সংসারে আপনার মূল্য থাকবে না। এতক্ষণ বুঝিয়েছি বাইরের সমস্যা, বাইরের অশান্তি, এবার কিন্তু আপনার ঘরের মধ্যে আসলো শেষ বয়সে। আর এই শেষ বয়সে যদি আপনার চোখের অশ্রু ঝরে, এর থেকে কষ্টের জীবন আর নেই। শেষ বয়সটায় সবসময় হাসি খুশি থাকার উপায় একটাই, নিজে কারো কাছে হাত না পাতার মতন সম্বল যেটুকু অ্যাসেট করেছেন, টাকা পয়সা ব্যাংকে গচ্ছিত রাখুন এবং সেখানে এমনভাবে রাখুন যে মাসে একটা টাকা আসবে, সেই টাকায় আপনার হাত খরচা হয়ে যাবে। সেরকমভাবে রেখে আপনার লাইফটাকে লিড করুন এবং যাকে যেটুকু দিতে পারেন সেটুকু দেবেন এবং কারো কাছে হাত না পাতার জন্য আগের থেকেই চিন্তাধারা করে দেখবেন সেইভাবে চলবে। এবার আপনার বিষয় সম্পত্তিটা একটাই, আমার অবর্তমানে তুমি পাবে, তুমি পাবে। আমার অবর্তমানে যদি আমার মতন হয়ে থাকো তবে, কেননা না হলে দেখুন আপনি চলে যাওয়ার পরে আপনাকে তো এটাও চিন্তা করতে হবে যে আপনার স্ত্রীর কি হবে, বা স্ত্রী আগে চলে গেলে পরে আপনার কি হবে, কে আপনাকে দেখবে। জানবেন এই জীবনে যার পকেটে আছে ধন তারই সব সম্পদ এবং তারই সেইটাই সম্বল, সেই সম্বলের উপরেই আপনাকে ভালোবাসবে। আজকাল ভালোবাসা এরকমই। হয়তো শুনতে খারাপ লাগছে, আমার যে ছেলে শুনবে সে বলবে হ্যাঁ আমার বাবাকে আমি এরকম চোখে দেখি। দাদা, ওসব রামায়ণ মহাভারত কাব্যে লেখা আছে, ওসব গল্প সেখানে শুনতে ভালো লাগে, আমার এই ভিডিওতে না। আমি সর্বদিকটা দেখে এহেন জায়গায় বিচার করে তারপরে আপনাদের সামনে তুলে ধরি এবং লাখো লাখো উদাহরণ। এবার তার মধ্যে যদি 1 কোটি মানুষের মধ্যে কেউ রামচন্দ্র মতন চলে, সেটা তার ব্যাপার। ওই একজনকে নিয়ে তো সমাজ নয়, সবাইকে নিয়ে। তাই এইভাবে যদি আপনি জীবনটা চালাতে পারেন, শেষ জীবনে যদি কারো কাছে হাত পেতে না বেড়াতে হয়, ছেলে মেয়ে নাতিদের কাছে, আপনার জীবন সুখী, আপনিও শান্তিতে বিরাজ করতে পারবেন। এবং কথা কম বলতে হবে, বললাম যে আগ বাড়িয়ে কোনো রকম ঝামেলায় এবং কাউকে উপদেশ দিতে যাবেন না এবং নিজেকে শান্ত রাখাই হচ্ছে শান্তির আর এক নাম। আপনি যদি এই সমাজে নিজেকে শান্তিতে রাখতে পারেন তো আপনি আপনার নিজেকে শান্ত রাখতেই হবে। নিজেকে শান্ত রাখলে আপনি শান্তিতে বসবাস, জীবন কাটাতে পারবেন। শান্তি আপনার মধ্যে এসে বিরাজ করবে, শান্তি সারা দুনিয়া ঘুরে এসে আপনার মধ্যে প্রবেশ করবে যদি আপনি নিজেকে শান্ত রাখেন। যাক, আজকের এই অবধি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবেন। ধন্যবাদ।